আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন। আজকে শুনবেন পদ্মা নদীর মাঝি পর্ব 12। নৌকা খোলা হইবে এমন সময় দেখা গেল রাসু চটিয়া আসিতেছে। নদীর তীরে পৌঁছাইয়া সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। কুবের জিজ্ঞাসা করিল, কিরে রাসু? রাসু হাঁপাইতে হাঁপাইতে বলিল, আমিও যামু। চলুক, এত বড় নৌকা স্থানাভাব হইবে না। বেশি লোক সঙ্গে থাকিলে গফিকে ওঠানো নামানোর বরং সুবিধাই হইবে। মহকুমার শহর আমিনবাড়ি, সেইখানে সরকারি হাসপাতাল। কেতুপুর হইতে আমিনবাড়ি বেশি দূর নয়, ঘণ্টা 3 লাগিল পৌঁছিতে। রাসুর সাথ ছিল গপিকে ঘাট হইতে হাসপাতাল পর্যন্ত লইয়া যাইতে, সেও কাঁদ দিবে, কিন্তু তার প্রয়োজন হইল না। সকলকে নৌকায় বসিয়া থাকিতে বলিয়া যুগল নামিয়া গেল। খানিক পরে কোথা হইতে খুঁজিয়া পাতিয়া লইয়া আসিল একটা ফালকি। যুগল কি কম পাকা লোক, ফালকির চাপিয়া গফি হাসপাতালে গেল। হাসপাতালে তখন রোগীর ভিড় জমিয়াছে। একটা ছোট ছেলের ফোড়া অপারেশন করা হইতেছিল। কি তাহার তীব্র চিৎকার! গফি তো দেখিয়া শুনিয়া বিবর্ণ হইয়া ঘুঙ্গাইতে আরম্ভ করিল। কুবিরের মুখখানাও শুকাইয়া পাংশু হইয়া গিয়াছে। সকলেই অল্প বিস্তর ভীত ও সতর্ক, শুধু অবচলিত আছে রসু। ময়নাদ্বীপ হইতে পলাইয়া আসিয়া নোয়াখালীর হাসপাতালে সে 15টা দিন কাটাইয়া দিয়াছিল। এ তাহার পরিচিত স্থান। সকলকে সে অভয় দিয়া বলিতে লাগিল, ভয় নাই, ভয় নাই, সব ঠিক হইয়া যাইবে। সে গিয়া ডাক্তারকে গপির অবস্থা বলিয়া নাম দাম লিখাইয়া আসিল। কি গর্ব রাসুর! দেখুক কুবের, কেমন ছটফটে পাকা লোক সে, দেখিয়া রাখুক। বেলা প্রায় 11টার সময় অবসর করিয়া ডাক্তারবাবু গপির পা পরীক্ষা করিলেন। পরীক্ষা করিয়া রোগের সীমা রহিল না ডাক্তারের। রাসুই কিনা বুক ঠুকিয়া কথা বলিতেছিল। তাহাকেই গপির অভিভাবক ঠাউরাইয়া দমক দিয়া ডাক্তার আর কিছু রাখিলেন না। এতকাল কি করিতেছিল তাহারা? বসিয়া বসিয়া ঘাস কাটিতেছিল? আগে আনিতে পারে নাই গপিকে? পা যদি আবার কাটিয়া বাদ দিতে হয়, তারা ধমকে আচমকা স্তব্ধ হইয়া যায়। পরীক্ষা শেষ করিয়া ডাক্তার বড় ভয়ানক কথা বলিলেন। এখানে রাখিয়া যাইতে হইবে গপিকে। তবে এ কথাও তিনি বলিলেন যে, রাখা না রাখা গপির বাপের খুশি, জোর জবরদস্তি নাই। হাসপাতালের বারান্দায় পরামর্শ সভা বসিল। ডাক্তারের ধমকে রাসু বড় ধমিয়া গিয়াছিল। সে আর কথা বলিল না। হয়তো এতক্ষণ গপির অবস্থার গুরুতর বুঝিয়া মনটাও তার খারাপ হইয়া গিয়া থাকিতে পারে। ঘরের মধ্যে গপি কাঁদিতে লাগিল, আগো মাসি, আমি থাকুম না, আমারে নিয়া যাও। আর বাহিরে কুবের, গণেশ আর যুগল গম্ভীর মুখে বলা বলি করিতে লাগিল যে এবার কি করা কর্তব্য। পরামর্শ করা একান্ত মিছে। ডাক্তার যে কথা বলিয়াছে, তারপর গপিকে না রাখিলে চলিবে না এখানে। তবুও তারা অজ্ঞ ও বীরু গ্রামবাসী কিনা, দীর্ঘ পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই তারা করিতে পারে না। গপিকে মেয়ে ওয়ার্ডে ভর্তি করিয়া দেওয়া হইল। তারপর আর তাহাদের গপির কাছে থাকিবার উপায় রহিল না। আবার সেই 4টার সময় আসিয়া মেয়েটার সঙ্গে তাহারা দেখা করিতে পারিবে। গপি কপিলাকে কিছুতে ছাড়িবে না। কাঁদিয়া কাঁদিয়া সে বলিতে লাগিল, আগো মাসি, নিয়া যাও, কই থুইয়া যাও আমারে। হাঁটিতে হাঁটিতে তাহারা ফিরিয়া গেল নদীর ঘাটে। পথে কিনিয়া লইল কিছু চিরামুড়ি। এত বেলা অবধি কেহ তাহারা কিছুই খায় নাই। নীরবে সকালে জলযোগ শেষ করিল। এবার
কি করিবে তাহারা এবার? যুগলের থাকিবার উপায় নাই। নৌকা তাহার বাড়া হইয়া আছে। সকাল বেলায় তাহার দেবীগঞ্জ যাওয়ার কথা ছিল। কুবের এখন গ্রামে ফিরিবে তো? গ্রামের ঘাটে সকলকে নামাইয়া দিয়া যুগল সোজা চলিয়া যাইবে দেবীগঞ্জে। কুবের বলিল, তোমরা যাও, বৈকালে মাইয়াটারে একবার না দেইখা আমি যাব না। রাসু বলিল, আমিও থাকি, আই। কুবের বলিল, না রাসু, যা গিয়া তুই। কই থাকুম কি বৃত্তান্ত ঠিক নাই, তুই থাইকা করবি কি? গণেশ থাকিতে চাহিল। কুবের তাকেও বোঝাইয়া নির্বিত করিল। কপিল অবশ্যই ফিরিয়া যাইবে, তাই তাহার থাকা না থাকার কথাই উঠিল না। কপিলও কিছু বলিল না, কিন্তু কপিলাই শেষ পর্যন্ত নৌকায় উঠিল না। সেও বিকাল পর্যন্ত এখানে থাকিবে। গোপীকে আর একবার না দেখিয়া গ্রামে কি সে ফিরিতে পারে? আহা, মাসি মাসি বলিয়া মেয়েটা হয়তো কাঁদিয়া মরিতেছে। কেহ তাহাকে টলাইতে পারিল না। কুবের কত বলিল, নিজে সে কোথায় থাকিবে ঠিক নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকিলে কত হাঙ্গামা, কত অসুবিধা, তাছাড়া লোককে বলিবে কি? কপিলা কোনো কথাই কানে তুলিল না। নৌকা চলিয়া গেল। কুবের মুখ ফিরিয়া দেখিল, নদীর বাতাস কপিলাকে স্পষ্ট করিয়াছে। শাড়িখানি মিশিয়া গিয়াছে অঙ্গে। বেগুনি রঙের শাড়িখানি পরিয়াই সে যে আজও পথে বাহির হইয়াছে। এতক্ষণ কুবের তো তাহা লক্ষ্য করে নাই। এতক্ষণ খেয়াল করিয়া সে যেন কেমন অসন্তোষ বোধ করিল। কপিলাকে লইয়া এখন সে কি করিবে? যাইবে কোথায়? কি মতলব করিয়াছে কপিলা? থাকিবার ওর কি প্রয়োজন ছিল? কি দেখ মাঝি, কি ভাব? কপিলা বলিল, জিজ্ঞানে কাম কি তোর? কুবের বলিল, ঘোষা করো কেন? উই দেখ জাহাজ আহে। সেইখানে নদীর তীরে দাঁড়াইয়া তাহারা চাহিয়া থাকে। চক্রাকারে পাক দিয়া জাহাজ আসিয়া ভিড়ে যেটিতে কি ভিড় হইয়াছে আজ জাহাজে। আজ পুজো শেষ। আজও দেশ দেশান্তরের মানুষ গৃহে ফিরিতেছে। আর কি অদৃষ্ট কুবেরের! মেয়েটাকে আজ এই বিদেশে হাসপাতালে ফেলিয়া রাখিয়া মুড়ের মতো সে দাঁড়াইয়া আছে নদীর তীরে। কোথায় যাইবে, কি করিবে ঠিক নাই। ভোঁ দিয়া জাহাজ চড়িয়া যায়। নদীর আলোড়িত জল ঢেউ তুলিয়া তীরে আশ্রাইয়া পড়ে। মেয়েটার জন্য এমনই ঢেউ উঠিয়াছে কবিরের বুকে। হঠাৎ কপিলা বলিল, মাঝি, পয়সা করি আনস? হ, কত? তা দিয়া কি কাম তোর? আমি কিছু আনছি, লাগলে নিও। কপিলা আসলে ঘেরো বাঁধা পয়সা দেখাইল। কুবের হাঁ না কিছুই বলিল না। যেটি নির্জন হইয়াছে দেখিয়া খানিক পরে যেটিতে গিয়া ছায়ায় তাহারা বসিয়া রহিল। কুবের তাকায় না কপিলার দিকে। একটার পর একটা বিড়ি ধরাইয়া টানিতে থাকে। মিনিটে মিনিটে বিড়ি খাওয়ার মতোই সে যেন বড় লোক। কেমনে ফিরবা মাঝি? খানিক পরে কপিলা জিজ্ঞাসা করিল, কেডা জানে? যেমন কাণ্ড তোর কপিলা, তরে নিয়া কি যে করুম, আমার লাইগা ভাইব না মাঝি। এতক্ষণে কি মনে করিয়া কুবের হাসিল। বড় পোলাপান তুই কপিলা, স্বামী শুই না কি কইব তোর ভাবছস নি? কো তা বই কি, কলঙ্ক কিনিবার স্বাদ যে কপিলার 16 আনা দেখা যায়। কুবের গম্ভীরভাবে মাথা নাড়ে। এ তো ভালো কথা নয়। এক বাড়িতে যারা বাস করে শুধু ধুরনাম কিনিবার জন্য, এখানে তাদের পড়িয়া থাকিবার কোনো মানে হয় না। শুধু গোপীর জন্যই কি কপিলা রহিয়া গেল? গোপীকে সে এত ভালোবাসে কে জানে। কপিলার মন বুঝিবার ক্ষমতা ভগবান কুবেরকে দেন নাই। বেলা পড়িয়া আসিলে দুজনেই হাসপাতালে গেল। কুবেরের এবার প্রথম মনে হইল
থাকিয়া বুঝি ভালোই করিয়াছে কপিলা। এমন করিয়া নতুবা গোপীকে সে নিজে তো সান্ত্বনা দিতে পারিত না কপিলার মতো। তাছাড়া যে কেউ আজ ডাক্তার করিলেন গোপীকে লইয়া, কপিলা না থাকিলে বুক বাঁধিয়া সেই সময় কে থাকিত গোপীর কাছে? গোপীর হাঁটুর হাড়ি শুধু ভাঙে নাই, মস্ত একটা বাঁশের খোঁজ ঢুকিয়া গিয়েছিল মাংসের মধ্যে। পা ফুলিয়া সেটাকে আড়ালে করিয়া ফেলিয়াছে। ডাক্তার এই বেলা সেটা টানিয়া বাহির করিলেন। তারপর ভাঙ্গা হাড়টা যতদূর সম্ভব স্বস্থানে বসাইয়া কোমরের কাছে হইতে পা পর্যন্ত কাঠের তক্তা বসাইয়া বাঁধিয়া দিলেন ব্যান্ডেজ। কুবের এসব দেখিল না, বাহিরে বসিয়া সে শুধু গোপীর আর্তনাদে শুনিল। দুজন যখন তাহারা হাসপাতাল হইতে পথে নামিয়া আসিল, সন্ধ্যা হইতে বেশি বাকি নাই, দূরে বিসর্জনের বাজনা বাজিতেছিল। গ্রামেই এখন তাহাদের ফিরিতে হইবে, এখানে রাত কাটাইবে কোথায়? কাল আবার কুবের আসিয়া গোপীকে দেখিয়া যাইবে। নদীর ঘাটে গিয়া কুবের নৌকায় নৌকায় ছেনা মাঝি খুঁজিয়া বেড়াইল। ছেনা মাঝি 2-4 জন মিলিলে বটে, কিন্তু আজ বিজয়ার সন্ধ্যায় নৌকা তো কেউ খুলিবে না। দেবীগঞ্জের দিকে যাদের যাওয়ার দরকার ছিল, দিনে দিনে তারা চলিয়া গিয়াছে। তবে গহনার নৌকা ছাড়িবে একটা। কুবের ইচ্ছা করিলে ভাড়া দিয়া যাইতে পারে, নতুবা কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুক। যে নৌকাই কেতুপুরের দিকে যাক, কুবের তাহাতে গ্রামে ফিরিতে পারিবে। কত নাও যাইব কাইল, পয়সা দিয়া কেন যাইবা কুবের বাই? বলিয়া পরিচিত মাঝি কুবেরকে নৌকায় রাত্রি যাপন করিতে অনুরোধ করে। শুধু পরিচিত মাঝি কেন, পদ্মা নদীর মাঝি সে। পদ্মা নদীর যে কোনো মাঝির নৌকায় রাত্রি যাপনের অধিকার তার জন্মগত। কিন্তু এখানে রাত কাটানো যে মুশকিল, কপিলার সঙ্গে একত্র এখানে রাত কাটাইয়া গিয়া কাল গ্রাম এসে মুখ দেখাবে কি করিয়া? কি বিপদেই কপিলা তাহাকে ফেলিয়াছে। পয়সা দিয়া গহনার নৌকায় যাওয়া ছাড়া উপায় নাই। কত ভাড়া লইবে কে জানে। জিজ্ঞাসা করিতে গহনার নৌকা মাঝি বলে, সোনাখালি হইয়া তীরে তীরে তাহারা দেবীগঞ্জ পৌঁছায়। পদ্মা পার হইয়া কুবেরকে কেতুপুরে তাহারা নামাইয়া দিতে পারিবে না। হাসাইলের খাল পর্যন্ত তাহারা এ তীর ঘেঁষিয়া চলিবে। কুবের সেখানে নামিতে পারে, ভাড়া মাথাপিছু 3 আনা। হাসাইলের খাল হইতে কেতুপুর 2 ক্রোশের কম নয়। এই রাত্রে অতখানি পথ কপিলা হাঁটিতে পারবে কিনা সন্দেহ। কুবের জিজ্ঞাসা করে, কি করি কপিলা? কপিলা বলে, না গেলাম আইস, কাইল বিয়ানে গফিরের দেখা মেলা করুম। থাকুম কই নয়, তাই কি হয়? ডাকাত না গুন্ডা নৌকার মাঝি কে জানি। কপিলা কি পারে এই নদীর ঘাটে খোলা নৌকায় শুইয়া থাকিতে? ওই তো ঘাটের হোটেল দেখা যায়, ওখানে একটা ঘর ভাড়া নেওয়া যাক। কি আর করিবে কুবের? দরদস্ত করিয়া 6 আনায় বড় একটা ঘরের একদিকে ছাঁচের ভেড়ায় ঘেরা স্থানটুকু ভাড়া করে। দরজা বা ঝাপ কিছুই নাই, ঢুকিবার জন্য একটু ফাঁক রাখিয়া ঘেরিয়া দিয়াছে। ঘরের মধ্যে সারি সারি মোটা পাটি পাতা। অতিথিরা রাত্রে শয়ন করিবে। ঘেরা স্থানটুকুর মধ্যে একখানা পাটিতেই মেজের প্রায় সফট ভরিয়া গিয়াছে। বাহিরে খোলা চালা নিচে খাওয়ার জায়গা, রান্নাঘরেও কতগুলি ফিরি। গহনার নৌকা প্রত্যহ নিয়মিত সময়ে ছাড়িয়া বহুদূর অবধি যাত্রী লইয়া যাওয়ার আশা করে। পরে ছালাটার মাঝখানে একটা কালি পরা লণ্ঠন রাখা হইয়াছে, বাকি সর্বত্র জ্বলিতেছে কেরোসিনের কুফি। কুবের গিয়া চালার নিচে বসিয়া খাইয়া আসে। চালার বাহিরে সকলের দিকে পিছন ফিরিয়া বসিয়া খোলা আকাশের নিচে
খায় কপিলা। তারপর 1 পয়সার পান কিনিয়া আনে কুবের। ঘেরা স্থানটুকুর মধ্যে বসিয়া দুজনে নীরবে পান চিবায়। সারাদিন কত হাঙ্গামা, কত হাঁটাহাঁটি গিয়াছে। দুপুরে স্নান হয় নাই, পেটে ভাত পড়ে নাই। ক্রমে ক্রমে দুজনেরই ঢুল আসিতে থাকে। আর একটু রাত হইলে কুবের উকি দিয়া দেখে কাপড় মুড়ি দিয়া কেহ কেহ পাটিতে শুইয়া পড়িয়াছে, কোনো পাটিতে বসিয়া কেহ টানিতেছে তামাক। কুবের উঠিয়া দাঁড়ায়, বলে, শো কপিলা, তুমি কই যাও? ওই পাটিতে শুই গিয়া আমি যামু কই? ক্ষীণ ভীরু কণ্ঠে কপিলা বলে, না, যাইও না মাঝি। কুবের কি রাগিয়া যায়, গড়া সুরে জিজ্ঞাসা করে, কি করুম অতরে? ধরাম মাঝি, ধরামু মাঝি। কি আর করিবে? কুবের আবার সে পাটিতে বসে। কপিলা তাহার চাদরখানা পুটুলি করিয়া তাহাকে বালিশ করিয়া দেয়। তার নিজের মাথায় দেওয়ার জন্য ছোট একটি ফিরি আছে। কুবের শুইয়া পড়িলে এতক্ষণে কপিলা চুল খুলিয়া দেয়। আঙ্গুল দিয়া চুল আশ্রাইতে আশ্রাইতে বলে, গভীর লাইগা ফরান্ডা ফোরায় মাঝি, সেই বুঝি ডরাইয়া কাইন্দা মরে। বুঝিতে পারা যায় কপিলা কাঁদিতেছে। কেডা জানে কবে মাইয়া সাইরা উঠা বাড়িতে যাইব। মাইয়ারে ফেইলা কেমনে ফিরুম মাঝি কাইল? কুবের কাঠ হইয়া পড়িয়া থাকে। এখানে কাঁদিতেছে কপিলা, ওখানে মালাও হয়তো কাঁদিতেছে এখন। পথের দিকে চাহিয়া কত কি হয়তো ভাবিতেছে মালা, আর গোপী কি করিতেছে তা যেন ভাবাও যায় না। পরদিন ভোরে আগে ঘুম ভাঙ্গিল কপিলার। হাই তুলিয়া সে উঠিয়া বসিল, ঠেলা দিয়া কুবেরকে তুলিয়া দিল। বেড়ার বাহিরে পাটিতে এখনো রাত্রির অতিথিরা নাক ডাকায়। শুধু বাহিরে দুয়ারের কাছে কেরোসিন কাঠের বাক্সে বসিয়া তামাক টানিতেছে হোটেলের মালিক। রান্নাঘরে দাসী উনানের ছাই তুলিতেছে। কপিলাকে দেখিয়া ঘুমন্ত কুকুরটা উঠিয়া দাঁড়াইয়া লেজ নাড়িতে লাগিল। মৃদু মধুর শীত পড়িয়াছে। কুবেরের চাদরখানা পরিয়া কপিলা প্রথমে নদীতে ডুব দিয়া আসিল, তারপর স্নান করিতে গেল কুবের। কুবের ফিরিয়া আসা পর্যন্ত কপিলা ঘেরা স্থানটুকুর মধ্যে লুকাইয়া রহিল। পুরুষের দৃষ্টিপাতে আজ বড় লজ্জা করিতেছে কপিলার। দিনের আলোয় আজ তার মনে হইতেছে জগৎ শুদ্ধ সকলেই বুঝি জানে, যার পাশে শুইয়া সে রাত কাটাইছে স্বামী সে তাহার নয়। এই ছিল আমাদের আজকের পদ্মা নদীর মাঝি পর্ব 12। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।